বিয়ের পর প্রথম জন্মদিন। আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষ মজুমদার, তাই তো? তো প্রথমে আসবো দিলীপদার কাছে। দিলীপদা, বিয়ের পর প্রথম জন্মদিন কেমন কাটলো? বিয়ের পরের দিনই জন্মদিন ছিল, একই ধাক্কায় দুটো পার হয়ে গেল। আর দুটোই কোনো আড়ম্বর নেই, কোনো অনুষ্ঠান নেই। কালকে বিয়ে হয়েছে, দেখতে পাচ্ছেন বাড়িতে কোনো। আর জন্মদিন তারও কিছু নেই, আপনারাই আসছেন, কেউ ফুল দিচ্ছে, কেউ মিষ্টি দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এটাই পাওনা। আমি কোনোদিন আমার জন্মদিন সেলিব্রেট করিনি, বানাইনি। ছোটোবেলায় মা করতেন, টিকা দিয়ে দিতেন, এখনও আজ সকালে টিকা দিয়েছেন। আর জন্মদিনও সেভাবে আমি উদযাপন করিনি। আর সেই জন্য আজকে পার্কে আমরা যেমন ওখানে বিজয়া সম্মেলন করি, দীপাবলি করি, ঈদেরও সিমাই নিয়ে পার্টি করি, সেখানে আমার জন্মদিনের পার্টি সকালবেলা সব কর্মীরা নিজের থেকে, কেউ মিষ্টি নিয়ে এসছে, কেউ কেক নিয়ে এসছে, কেউ পায়েস নিয়ে এসছে, দই বড়া খেয়ে দিয়ে আনন্দ হয়েছে 200 জনের ওখানে। কাল বিয়ে হয়েছে, আজকে জন্মদিন, উপহার কি দিয়েছেন? উপহার তো দিয়েছেন শুনলাম। দিয়েছি, কি দিয়েছি বলো? দিয়েছে জামা কাপড় তো নতুন, কালকে এসেই গেছে অনেক, আমার জন্য নিয়ে এসেছিল, দিয়েছে সব। সংসার মানে আজ গতকাল বিয়ে হয়েছে, আজ প্রথম দিন, সংসার গোছানোর কাজ কি শুরু হয়ে গেছে? কীভাবে শুরু হলো? এই ঘর গোছানো থেকে একটু স্টার্ট করেছি, কাজ করতে মানাই করেছেন আজকে, আর তো আছে তো। দিলীপ বাবুর বউ এসেছে, দেখতে ভারী না রাজনীতিতে ভারী, কোনটা খাসা? রাজনীতিতেও খাসা এবং পরিবারের দিক থেকেও খাসা, সব এক্সপিরিয়েন্স আছে। আমি অ্যাজ এ এন্টারপ্রেনার ঘরে বাইরে দুটোই সামলে এসেছি প্রিভিয়াস লাইফে। এখন প্লাস আমি পলিটিক্যাল আইডেন্টিটি, প্রফেশনাল আইডেন্টিটি, প্লাস একজন খুব ভালো মা হিসেবে আমি 3টে দায়িত্ব খুব সুন্দর করে ব্যালেন্স করেছি একা, উইদাউট সাপোর্ট। তো আমি সেম জিনিসটা আমি এখানেও রিপিট করব। দিলীপ বাবুর বউ এসেছে, তারপর কি বলবো, মানে দেখতে ভারী খাসা না রাজনীতিতে খাসা? গিন্নি হিসাবে খাসা, খাসা গিন্নি, অভিজ্ঞ, তার পারিবারিক দায়িত্ব পালন করে ফেলেছেন। ছেলেকে জন্ম দিয়ে, ছেলেকে বড় করে পড়িয়ে চাকরিতে ঢুকিয়ে তার মোটামুটি লাইফ সেটেল করে দিয়েছেন। তিনি আবার রিসেটেল হতে চাইছেন, তো সব অভিজ্ঞতা আছে, আর সেটা আমার পক্ষে খুব সহযোগী হবে। সাধারণত যেটা দেখা গেছে মানে বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে, যে নেতাদের স্ত্রীরা তারা পরবর্তীকালে জনপ্রতিনিধি হয়েছেন, কেউ এমপি, কেউ এমএলএ, মানে এর শিক্ষা মিত্র থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়, দীপা দাসমুন্সী। তো আপনার ক্ষেত্রেও কি একই প্রযোজ্য? আমি 18 বছর বয়স থেকে আমি দিল্লিতে জব করতাম। 18 বছর বয়স থেকে আমি আমার নিজের অ্যাড্রেস ক্যারি করে এসেছি। আমার 6 বছর বয়সে বাবা মারা গেছেন, ঠিক আছে। 28 বছর বয়সে আমার মা মারা যাওয়ার 6 মাস বাদে আমার আগের যিনি সিঙ্গেল লেডি, জাস্ট একটা বাচ্চাকে নিয়ে 28 বছর বয়স থেকে আমি কলকাতার মতন একটা মেট্রোপলিটন টাউনে আমার ছেলেকে আমি ইন্টারন্যাশনাল স্কুলে পড়িয়েছি, আমি কার্শিয়াংয়ে আমার ছেলেকে পড়িয়েছি, এবং খুব ভালো ডিগনিটির সাথে মাথা উঁচু করে ভালো লাইফস্টাইল বিলং করেছি, এবং সততার সাথে। কোনো শর্টকাট ছিল না আমার লাইফে। তো প্রফেশনালিও আমার ইভেন্ট ইন্ডাস্ট্রিতেও লোকেরা জানতেন আমি কোনো কারোর থেকে বুদ্ধি নেওয়া, কারোর সাথে কনসালটেন্সি করা, কারোর গাইড কোনো কিছু লাগেনি। তো করে এসেছি, যখন আমি ওই লাইফে এত কিছু করতে পেরেছি, সব দিকটা ব্যালেন্স করেছি ঘরে বাইরে। তখন আমার ছেলের প্রতি দায়িত্ব ছিল, এখন আমার শাশুড়ি মায়ের প্রতি দায়িত্ব, ব্যাস একই জিনিস। এখন তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে লাইফের, তখন উইদাউট এক্সপিরিয়েন্সে লাইফটাকে যদি সামলে নিতে পারি একা একা কম বয়সে, আর এখন তো সেটা ছিল না। প্রশ্নটা ছিল যে মানে পরবর্তীকালে যারা রাজনৈতিক নেতাদের স্ত্রী হয়ে এসেছেন, তাদের শিখা মিত্র, সোমেন মিত্র স্ত্রী শিখা মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, আপনার ক্ষেত্রে? হ্যাঁ, আমি ওটাকেই বলতে আসছিলাম। তো ম্যাক্সিমাম মহিলা এখনকার দিনে নয়, ওই জেনারেশনে তারা আইডেন্টিটিটা ডিপেন্ড করতো হাজব্যান্ডের হয়ে বা বাবার পরিচয় তারা। কিন্তু আমি তো 6 বছর বয়স থেকেই বাবা ছাড়া, আর তো আমি সেলফ গার্জিয়ান। তো ফলে আমি আমার পরিচয়টা বানিয়ে নিয়েছি। এখন আমি মিস্টার ঘোষের ওয়াইফ হিসেবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আর রাজনীতিতে যদি মনে হয়, কখনো ভবিষ্যতে যদি মনে হয়, রাজনীতির লোকেরা যদি মনে করেন যে না এনাকেও নিয়ে ভাবা যেতে পারে, তো ভাববেন না, ভাবলেও কোনো অসুবিধে নেই। আমি ওনার ওয়াইফ হিসেবে ভালোই লাইফটা কাটিয়ে নিতে পারবো। আমার যতটুকু রাজনীতির প্রতি দায়িত্ব থাকবে আমি সেটা করব। মাঝে মাঝে আমি নিশ্চয়ই যাবো পার্টির প্রোগ্রামে, সাংগঠনিকভাবে আমি থাকবো, এটাও বলে দিচ্ছি আমি। কারণ বিজনেসের দিকে এখন আমার অতটা মন নেই, ঠিক আছে। আমার যা যা অ্যাচিভ করার ছিল, প্রপার্টি অ্যাসেট বাগেরা আমি করে নিয়েছি। আঁচল গুজে হ্যাঁ,
রাজনীতির ফ্রন্টে প্রথম সারিতে ওদিকে দেখা যাবে এর আগেও না না ওই করেছেন সেইভাবে, যখন পার্টি ডিসিশন নেবে, আমরা পার্টির কর্মী, আমি একজন সাধারণ কর্মী এখন, উনিও সাধারণ কর্মী, বরঞ্চ ওনার একটা পদ আছে আমার তাও নেই। তো পার্টি যদি মনে করে আমার বা ওনার যোগ্যতা আছে, তাকে কাজ করানো দরকার, সেটা করবে। আমরা সাধারণ পার্টির সৈনিক, সেই হিসেবে কাজ করব। দিলীপদা, সাংসারিক দায়িত্ব তো নিলেন, মানে এই এবার তো সংসার সামলাতে হবে, মানে কিন্তু এই মানে সংসার সামলানোর ক্ষেত্রে আমাদের বাঙালিদের ক্ষেত্রে যেটা দেখা যায়, ব্যাগ হাতে বাজারে বা শাড়ি কিনতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দোকানে দেখা যাবে দিলীপ ঘোষকে। ওনার সঙ্গে কথা আগে জিজ্ঞেস করুন কী বলেছি। আমি বলেছি, দেখো তুমি স্ত্রী হিসাবে মর্যাদা পাবে, অধিকার পাবে, সম্মান পাবে অন্য যে কোনো লোকের চেয়ে বেশি, কিন্তু ওই যে প্যানে বাঙালি মার্কা লাইফস্টাইল আমি কোনোদিন করিনি, আর ওই রকম হবও না। ফুচকা খেতে গেলাম রাস্তার মোড়ে, সিনেমা দেখতে গেলাম, বা চলো গঙ্গার ধারে বেরিয়ে আসি, শপিং করি, এই লাইফ আমি নিজের জামা কাপড় কোনোদিন কিনিনি। যে কাছাকাছি করি, রান্না করে খেতে পারি, কিন্তু নিজের কোনো চয়েস নেই। সেই জন্য ওনাকেও আমি চয়েস করিনি, উনি আমাকে চয়েস করে এসেছেন। আমি সাধারণ জীবনযাপন করি আর একটা মিশন নিয়ে বেঁচে আছি, তার বাইরে কিছু আর আশা করো না। কোন পাঞ্জাবিটা পরবেন, কোন উত্তরীয়টা পরবেন ম্যাচ করে, সেটা মানুষ তো চলে এসছে। এখন সে সাহস করেননি কি পরবো না পরবো বলতে, পরবর্তীকালে হবে। আমি ওনাকে বলেছি কি পরা উচিত। কি মানে এটা কি বলছেন? না, ওনার পারফেকশন আছে, ড্রেসিং সেন্স ভালো। তো ওনার কি বলেন তো, উনি এতটাই স্বতন্ত্র না, প্রত্যেকটা সাবজেক্টে দেখবেন উনি কিন্তু ভীষণ স্বতন্ত্র, ওনার কারো কনসালটেন্সি নেওয়ার দরকার পড়ে না। তো ফলে পারেন দিলীপ ঘোষ দাবাং নেতা, সেটা বাইরে, কিন্তু ঘরে তো এলে হোম মিনিস্টারের কথা শুনতে হবে দিলীপ দা। এটা পড়ো, সেটা আবদার করলে হয়তো নিশ্চয়ই করবেন। হতে পারে যে আজকে আমি সুজি রান্না করছি, এটা খাও, কাঁচা হলেও খেয়ে নিতে হবে, এই পর্যন্ত, এর বেশি কিছু হবে না। কারণ আমি কি খাই, কীরকম জীবনযাপন করি, খুব সিম্পল। আজকে আমার জন্মদিন ছিল, কোনো মেনু স্পেশাল হয়নি। আমি কুমড়ো পুঁইডাটার ঘ্যাঁট খেয়েছি, আর কাতলা মাছের ঝাল হয়েছিল, বোধহয় কি ঝোল হয়েছিল, এটা খেয়েছি। এই ডায়েট থাকে আমার, যে বেশি কিছু খাই না, ও জানি না, সে ওকে খুব বেশি মাথাও খাটাতে পারো না। আমার বাড়িতে যে ছেলেটি রান্না বান্না করে, খুব এক্সপার্ট, যা রান্না করবে ওটা হেসে হেসে খাবে লোকেরা। তো সেই জন্য এদিক দিয়ে আমার কোনো সমস্যা নেই। ও জানে আমি কি খাই, সকালে 2টো রুটি খাই, রাতে 2টো রুটি খাই, একটা তরকারি খাই। বৌদি কালকে বলেছেন আপনাকে ছোট মাছের চচ্চড়ি খাওয়াবেন, কালকে বলেছেন না, আমার সামনেই বলেছেন, ওই ছোট। ও জানে আমি ছোট মাছ খাই, বড় মাছ খাই না, তো খেয়ে নি বাধ্য হলে কী করে, নাহলে ও জানে বলে ও যদি রান্না করে খাওয়ায় আমি খুব আনন্দে খাবো, খারাপ হলেও ভালো বলবো। এটা কিন্তু সবথেকে বড় অ্যাপ্রিসিয়েশন বা কমপ্লিমেন্ট, যে খারাপ হলেও ভালো বলবেন, কিন্তু আপনি খারাপ করবেন না, আমার বিশ্বাস। হ্যাঁ, কেন করবো। কি প্রথম দিন কি রান্না করে খাওয়াবেন, মানে প্রথম আপনি রোজ তো কিচেনে আসবেন না? ফিরে আসুক, এই তো উনি আজকে আউট অফ স্টেশন হয়ে যাচ্ছেন, 24 ঘন্টা হয়নি বিয়ের, তো বেরিয়ে যাচ্ছেন, আগামীকাল ফিরবেন। আস্তে আস্তে যখন সব কিছু নর্মালাইজ হয়ে যাবে, মেবি ডে আফটার টুমরো। দিলীপদার মানে স্ট্রেট কাট কথা বলার, এটা নিয়ে ভীষণ নাম আছে, তো কোথাও কি রিমোট কন্ট্রোলটা নিজের হাতে নেওয়ার একটা চেষ্টা হবে কি? না না না, কেন, আমি ওনাকে রেসপেক্ট করি, আমি কেন ওনাকে করতে যাব, নিয়ন্ত্রণ করতে যাব? আমি কারোর ব্যক্তিগত স্বাধীনতাতে কেন ইন্টারফেয়ার করবো? উনিও এটা করবেন না, বা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। উনি হু হা করার মধ্যে দিয়ে আমি বুঝে যাই কোনটা উনি মন থেকে বলছেন, কোনটা মন থেকে বলছেন, আমি বুঝে গিয়ে আমি সেইভাবে আমি ডিসিশন নিই। দিলীপদার মধ্যে কাকে পেলেন? কালকে আপনি একটা গান গাইছিলেন, যেটা আমি পরে গুগলে দেখলাম, খানদান সিনেমার গান। আমরা তখন জন্মাইনি। খানদান সিনেমার গান 1965, লতা মঙ্গেশকরের গলায়, তুহি মেরি মঞ্জিল, তুহি পূজা, তুহি দেবতা, তুহি দেবতা, তো এই মানে মেরি মঞ্জিল, ওই যে ওই গানটার, আমার সুর গান নেই ভালো, আমি গাইছি না। তুহি মেরি পূজা, তুহি দেবতা, তুহি দেবতা, এটা ইনস্ট্যান্ট বলেছি। খুব সুন্দর গান, এটা আপনার জন্য বৌদি ডেডিকেট করেছি। ধন্যবাদ আপনাকে। গান গাইলে হবে না, করে দেখাতে হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষ মজুমদার একসঙ্গে পথ চলা, কি বলবেন সেই উত্তম সুচিত্রার এই পথ যদি না শেষ হয়? আমি গান শুনতে ভালোবাসি, মাঝে মধ্যে সবাই হাততালি দিলে ভজন গাই, দেশভক্তি গানা গাই, তো ভালোই। সিনেমার হলে গান শুনতে ভালো লাগে, সিনেমার গান। আমি কোনোদিন এসব গান গাইনি। হ্যাঁ, পথ তো জীবনের পথ তো চলতেই থাকে,
আর আমরা চাইবো যত দূর এগোবো একসঙ্গেই এগোবো, আর সমাজের দায়িত্ব পালন করেই এগোবো। ভগবানের আশীর্বাদ আমরা পাবো। লাইনটা যেটা আপনি গাইছেন, এই পথ যদি গাইতে পারি না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। একদম বিবাহিত জীবন শুরু হয়েছে, আর শেষটা যেরকম শুরুটাও সেইভাবেই তিনি করলেন, যে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। পরস্পরের প্রতি এই প্রশ্ন, এই শুভেচ্ছা, এই উত্তর দিয়েই পথ চলা শুরু দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষ মজুমদারের। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।